অনেকের ধারণা যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয় তাহলে মনে হয় যেন তাদের ধারণা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে, তা ফিরে আসবে না। কারণ এই জন্য যে সংসদের ভূমিকা লাগবে, এটা সংসদে একটা বিল আকারে উত্থাপন করতে হবে, একটা অনুমোদন করতে হবে। তো একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে যে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে বোধহয় সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, আমার আগের বিচারপতি ফিরে আসবেন, উনি এসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। এইরকম একটা ভুল বুঝাবুঝি, চরম ভুল বুঝাবুঝি সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় এটার অবসান হওয়া দরকার। আর দুটো বিষয় আমি একটু আমার মতামত দিতে চাই। একটা হলো, আমাদের সংসদে এখন 350টা সিট আছে। 300টা সিট হলো সাধারণ আসন আর 50টা হলো ওই যে সংরক্ষিত আসন। আমার মনে হয় এই সংরক্ষিত আসনের যে বিধানটা, এটা একটা জোক, এবং এটা নারীর ক্ষমতায়ন তো দূর কথা, নারীকে একটা প্রতীকী অবস্থানে নিয়ে যায়। ওই যে আমাদের একজন বিখ্যাত সাংবাদিক একবার লিখেছিলেন যে কি 30 সেট গয়না এখন 50 সেট গয়নার পর্যায়ে নিয়ে গিয়েছে। এটা নারীর ক্ষমতায়ন তো করেই না, বরং নারীকে অনেক ক্ষেত্রে অবমাননা করে, অবমূল্যায়ন করে। তো আমার মনে হয় এখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা দরকার। আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত হলো মেবি আমরা 450 সিট করতে পারলে ভালো হইতো। অন্তত 400টা সিট করে এটা 100টা সিট নারীদের জন্য সংরক্ষিত করে এবং ঘূর্ণায়মান পদ্ধতিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে আমরা নারীদেরকে ক্ষমতায়নের একটা সুযোগ করে দেওয়া আমার মনে হয় গুরুত্বপূর্ণ। সরাসরি এখন যেটা হয় এটা কম্পিটেন্স নয়, এটা হলো কানেকশন, এটা ফায়দা। এবং আমরা জানি এটা ওই যে কয়েকদিন আগে আপনাদের একজন সাংবাদিক বন্ধু লিখেছেন, একটা সংবাদপত্রে লিখেছেন যে সংরক্ষিত আসনে যে ওই মনোনয়ন পাওয়ার জন্য 25 কোটি টাকা দাবি করা হয়েছে, তিনি 8 কোটি টাকা দিতে রাজি। তো এইরকম যে এই সংরক্ষিত আসনগুলো এইরকম বেচা কেনার বিষয় হয়ে গিয়েছে। এখানে যোগ্যতা, দক্ষতা কিংবা জনপ্রতিনিধিত্ব এইসবের কোনো বালাই নেই। তো এটা পরিবর্তন হওয়া দরকার। আমি মনে করি আমরা চিন্তা করা দরকার গভীরভাবে যে এটাকে একটা ঘূর্ণায়মান পদ্ধতিতে, যে ঘূর্ণায়মান পদ্ধতিটা কিভাবে হতে পারে, যে 400 আসন যদি হয় 100 আসন হবে নারীদের জন্য, আমরা টলারেন্স দিয়ে ঠিক করতে পারি। এবং এই 100 আসনে সরাসরি ভাবে নারীরা শুধু প্রতিদ্বন্দ্বিতা করবে, সব দলের প্রতিদ্বন্দ্বিতা করবে, তাই যোগ্যতা এখানে গুরুত্বপূর্ণ হবে। এবং অন্য 300টা আসন হবে যে নারী পুরুষ উভয়ই সাধারণ আসন, উভয় প্রতিদ্বন্দ্বিতা করবে। পরের 100, পরের 100, চতুর্থবার সেই শেষ 100তে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। তো এর মাধ্যমে যেটা হবে, 4 মেয়াদে প্রত্যেকটা আসনে একজন করে নারী সরাসরি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারবে। তার কনস্টিটিউয়েন্সি থাকবে, তার একই দায়িত্ব থাকবে, তিনি সিম্বলিক হবেন না। তো তারা যোগ্য নারী। এরপরে যখন ওই যে তার আসনটা যখন সংরক্ষিত থাকবে না, তখন তিনি পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যোগ্য যারা 5 বছর যদি তার সুযোগ হয় যে কনস্টিটিউশন ডেভেলপ করার, তাহলে পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জিতে আসার সম্ভাবনা সৃষ্টি হবে। এবং এটা আমরা দেখেছি ভারতের কিন্তু স্থানীয় পর্যায়ে এরকম ঘূর্ণায়মান পদ্ধতি বিরাজমান। এবং সেখানে দেখেছি আগে তাদের 1/3 নারী সংরক্ষিত আসন ছিল, সেখানে এখনো তো অনেক রাজ্যেই 50% হয়েছে। সেখানে 1/3 সত্ত্বেও যে 40%, 45% ছিল নারী প্রতিনিধিত্ব। কারণ সেখানে ওই নারীরা পুরুষের সাথে একবার কনস্টিটিউয়েন্সি সরাসরি নির্বাচিত হলে পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তারা সংসদে আসতে পেরেছে। তো আমার মনে হয় আমাদের নারী প্রতিনিধিত্বের ব্যাপারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা দরকার। আর আরেকটা বিষয়ে, আমাদের 72-এর সংবিধানের একটা, আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, একটা বলিষ্ঠ বিষয় ছিল, সেটা হলো অনুচ্ছেদ 59, যে স্থানীয় সরকার মূলত। তা আমার মনে হয় আমাদের যারা সংবিধান সংশোধন করবে, কিন্তু এটা বাস্তবে নাই, যে স্থানীয় সরকারের গুরুত্ব হলো কি, যে আমরা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, গণতন্ত্র মানে হলো জনগণের প্রতিনিধিদের শাসন, আমাদের শাসন নয়, অন্য কারোর শাসন নয়, জনগণের প্রতিনিধি। তো এই আমাদের কেন্দ্রীয় পর্যায়ে যেমন জনগণের প্রতিনিধিরা শাসন করার কথা, ঠিক তেমনি ভাবে স্থানীয় পর্যায়েও প্রত্যেকটা স্তরে, ইউনিয়ন পরিষদে, উপজেলায়, জেলা পরিষদের সব জায়গায় নির্বাচিত প্রতিনিধিদের শাসন হবে। কিন্তু এখন হয়ে গেছে উল্টো। যদিও আমাদের সাংবিধানিক আকাঙ্ক্ষা ছিল যে জনগণের প্রতিনিধিদের শাসন করবে, তো এখন আমলাদের শাসন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তাই আমাদের এখানে
এটা প্রয়োগ করা দরকার। আর আমাদের 11 অনুচ্ছেদে যেটা বলা আছে, এই যে জনগণের কার্যকর অংশগ্রহণ, জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হতে পারে এই জনগণের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। এবং আমাদের সংবিধানের যে 59 অনুচ্ছেদে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিধান আছে। একটা হলো যে জনগণের প্রতিনিধিদের শাসন, শুধু তাই নয়, যদিও ভাষাটা অস্পষ্ট, ভাষাটা আরো পরিষ্কার করা দরকার। আর একই সাথে যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু স্থানীয় সরকারের উপর দেওয়া আছে। শুধু তাই নয়, যে অল পাবলিক সার্ভিস, যদিও এটা জনগণের কার্য, এটা এই যে এটা ট্রান্সলেশনটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পাবলিক সার্ভিস এবং ইকোনমিক ডেভেলপমেন্ট, এগুলোর পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন স্থানীয় সরকারের মাধ্যমে হওয়ার কথা। তার মানে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন, একই সাথে জনশৃঙ্খলা রক্ষা এবং পাবলিক সার্ভিস, যতগুলো জনকল্যাণমূলক সেবা আছে, এগুলোর পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের দায়িত্ব থাকার কথা স্থানীয় সরকারের উপর, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। আমরা সংবিধানকে প্রতি পদে পদে লঙ্ঘন করছি। আমার মনে হয় এই বিষয়টার ব্যাপারে, এবং এই যে স্থানীয় সরকারের পেছনে যেই চিন্তাটা, সেটা হলো সাবসিডিয়ারিটি প্রিন্সিপাল। কি প্রিন্সিপাল? স্থানীয় সরকার প্রিন্সিপালটা হলো সাবসিডিয়ারিটি প্রিন্সিপাল। সাবসিডিয়ারিটি প্রিন্সিপালের মূল কথা হলো সমস্যা যেখানে, সমাধান সেখানে। আমরা যদি তাকাই, আমাদের চারদিকে তাকাই, তাহলে দেখব প্রায় সবগুলো সমস্যাই কিন্তু স্থানীয়, যেখানে মানুষ বসবাস করে। তাই সাবসিডিয়ারিটি প্রিন্সিপালের লক্ষ্য হলো যেখানে স্থানীয়, যেখানে সমস্যা সেখানে সমাধান। তার মানে তৃণমূল পর্যায়ে যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, যেখানে জনগণ বসবাস করে, সেখানকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো হওয়া উচিত সবচেয়ে শক্তিশালী। সেখানে সম্পদ যাওয়া উচিত, ক্ষমতা যাওয়া উচিত, যাতে তারা স্থানীয়ভাবে সমস্যার সমাধান করতে পারে। যেখানে নিম্ন পর্যায়ে সমাধান করা না যায়, তারপরের পর্যায়ে, যেখানে ওই পর্যায়ে সমাধান করা যায় না, তারপরের পর্যায়ে। এই প্রিন্সিপাল যদি আমরা ব্যবহার করি, তাহলে দেখবো যে কেন্দ্রীয় সরকারের ভূমিকা কিন্তু অত্যন্ত সীমিত হয়ে যায়। এবং এটার আকর্ষণ অনেকগুলো, যে এখানে যারা ওই সমস্যাগুলো সমাধান করে, তারা সেখানে বসবাস করে এবং তারা সমস্যার সাথে পরিচিত, সমস্যার সম্মুখীন হয় প্রতিদিন, তাদের পক্ষে এই সমস্যা কার্যকরভাবে সমাধান করা যায়। আর সবচেয়ে বড় কথা, আমাদের যেটা সমস্যা, সেটা হলো স্বচ্ছতা, জবাবদিহিতার সমস্যা। এই যে দুর্নীতি, এটার মূল কারণ হলো জবাবদিহিতা। এবং জবাবদিহিতা আপনারা তৃণমূল পর্যায়ে কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব আমাদের পক্ষে। আপনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে পারবেন না আপনি এই কাজটা কেন করেছেন, কিন্তু আপনি একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে, আপনি একজন মেম্বারকে আপনি প্রশ্ন করতে পারবেন এবং সরাসরি তাদের জবাবদিহিতা নিশ্চিত করা যায়।